Hello students, welcome to my channel Physics for All, and today we are going to discuss about electrostatics. This is our first class about electrostatics. Okay, so আমরা দেখে নিই যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কী জানতে পারি, কী শিখতে পারি, and this is the entry point বলতে পারো তোমরা ক্লাস 12 এর ফিজিক্সে। দিস ইজ এন্ট্রি পয়েন্ট। ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা অনেকগুলো টপিক আছে, অনেক বিষয় আছে। আমরা আজকে শুরু করছি, পরপর সবকটা টপিকই তোমরা পেয়ে যাবে ভিডিওতে। তো শুরু করা যাক, আর দেরি না করে দেখে নিই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কী শিখতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক্স এই নামের মধ্যেই আমরা অনেক কিছু জানতে পারি। নামের মধ্যে কি জানতে পারি সেটা হচ্ছে ইলেকট্রো এই কথাটা থেকে আসছে ইলেকট্রন থেকে, আর স্ট্যাটিক্স মানে বুঝতেই পারছো যেখানে ইলেকট্রনগুলো স্থির, মানে এটা আসছে স্থির বা রেস্ট ব্যাপারটা থেকে এই ইলেকট্রোস্ট্যাটিক্স বিষয়টা আসছে। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে স্টাডি অফ ইলেকট্রিসিটি, বা আরও ভালো করে বললে চার্জ, হুইচ আর অ্যাট রেস্ট অবস্থায় থেকে চার্জরা কীভাবে বিহেভ করছে, কী তাদের প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, সেইটা স্টাডি হলো ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এবার কথা হচ্ছে ইলেকট্রন নাম দিয়ে শুরু হচ্ছে, তো এর একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটু জেনে নিতে পারি, তাহলে সাবজেক্ট সম্বন্ধে বেশ মজা পাওয়া যাবে। প্রথম ইলেকট্রোস্ট্যাটিক্স অবজার্ভ করেন গ্রিক ফিলোসফাররা প্রথম এই ইলেকট্রোস্ট্যাটিকের কোনো একটা ঘটনা অবজার্ভ করেন। মোটামুটি সেটা ছিল 600 BCE, মানে বিফোর খ্রিশ্চিয়ান এরা। 600 বিফোর খ্রিশ্চিয়ান এরাতে গ্রিক পণ্ডিতরা, গ্রিক ফিলোসফাররা দেখেন যে পাইন গাছের আঠা, যাকে বলা হচ্ছে অ্যাম্বার, পাইন গাছের আঠা, অ্যাম্বারকে যদি সিল্ক দিয়ে ঘষা যায়, রাব করা যায়, তাহলে একটা অ্যাট্রাকশান জেনারেট করে। সিল্ক দিয়ে রাব করা যায় তাহলে একটা অ্যাট্রাকটিভ নেচার জেনারেট করে। মানে দেখা যায় যে অ্যাম্বার কিছু কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে, ঠিক আছে। তো সেইটা করলে তখন ওনারা বুঝলেন যে কিছু একটা চেঞ্জেস হয়ে গেছে। এটাই বলা যেতে পারে প্রথম অবজারভেশন, ইলেকট্রোস্ট্যাটিক কোনো ইভেন্টের প্রথম অবজারভেশন, ঠিক আছে। ওনারা বুঝলেন যে এই রাবিংয়ের জন্যই কিছু চেঞ্জেস হয়ে থাকবে, যার জন্য এদের মধ্যে এই বিশেষ ধর্মটা, বিশেষ ভার্চুটা জেনারেট করেছে, ঠিক আছে। তারপরে পিছিয়ে চলে আসি আমরা অনেকটা বছর, প্রায় 1000 বছর এগিয়ে আসলে ডক্টর উইলিয়াম গিলবার্ট মোটামুটি 1600 CE-তে, হাজার কি আরও অনেক বেশি, তো প্রায় 2000 বছরের কাছাকাছি গিয়ে উনি প্রথম এই বিষয়টা, এই ইলেকট্রোস্ট্যাটিক্স যে এই অ্যাট্রাকশান বা এই বিষয়গুলোকে অনেক ডিটেলে স্টাডি করলেন, এবং করে উনি কতগুলো কথা বললেন, এবং উনি প্রথম ইলেকট্রিফিকেশান এই শব্দটাকে ব্যবহার করেছিলেন। ইলেকট্রিফিকেশান, যে এইভাবে যে একটা অ্যাম্বারকে সিল্ক দিয়ে ঘষলে তার মধ্যে একটা নতুন একটা প্রপার্টি জেনারেট করছে, যার জন্য সে কাগজের টুকরোকে অ্যাট্রাক্ট করতে পারছে, তো সেই ঘটনাটাকে উনি বললেন ইলেকট্রিফিকেশান। আর ওই অ্যাম্বারের টুকরো যেটার মধ্যে এই বিশেষ প্রপার্টিটা জেনারেট করলো, তাকে উনি বললেন ইলেকট্রিফাইড বডি, ঠিক আছে। এবং এটার জন্য উনি দায়ী করলেন যে কিছু ট্রান্সফার হচ্ছে, চার্জ ট্রান্সফার হচ্ছে। সেই প্রথম চার্জের কথা এলো, এবং উনি বলতেন যে সেই চার্জ এমনই জিনিস যে সেটা এই অ্যাম্বারের মধ্যেই আছে, অ্যাম্বারের ওপরেই থাকছে, অন্য কোথাও যাচ্ছে না। তাই জন্য এই ধরনের বিষয়, এবং অলরেডি ইলেকট্রন কথাটা জানা ছিল। কীরকমভাবে না, ওই গ্রিকরা অ্যাম্বারকে বলতেন ইলেকট্রন, তো সেই ইলেকট্রন বা চার্জ তখনও পর্যন্ত এর থেকে বেশি কিছু জানা ছিল না। উনি বলছেন যে এইটা
এই ইলেকট্রনের জন্য দায়ী এবং তার জন্য নাম হলো ইলেকট্রিসিটি। এবং সেই ইলেকট্রিসিটি যেহেতু অ্যাম্বারের মধ্যেই থেকে যাচ্ছে, অন্য কোথাও শিফট করছে না, তাই জন্য তখন সেটাকে আমরা বলছি উনি তখন তার নাম দিলেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে, ওটাকে তখন বললেন যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কামস ফ্রম ইলেকট্রন। Electron comes from the name of the amber, as Greek used to refer. আর যেহেতু এই ইলেকট্রিসিটি কোথাও মুভ করছে না, কোথাও যাচ্ছে না, তাই জন্য ইলেকট্রিসিটির নাম হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এইভাবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিষয়টা এসেছে। তো ঠিক আছে, আমরা চলে আসি এখন যেটা আমাদের জানার, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ বেসিক্যালি স্টাডি অফ চার্জেস। চার্জ নিয়ে আমাদের সমস্ত কাজ করব, এবং চার্জটা মূলত স্ট্যাটিক, কোনো একটা জায়গায় থাকছে, এটা বুঝতেই পেরেছি আমরা। তো চার্জ জিনিসটা কি, চার্জ সম্বন্ধে মোটামুটি এখন অবধি কী কী জানা গেছে বা কী কী আমাদের এই মুহূর্তে জেনে নিতে হবে। প্রথমত চার্জ বলা হচ্ছে এটা একটা ইন্ট্রিনজিক প্রপার্টি অফ ম্যাটার। ইন্ট্রিনজিক প্রপার্টি অফ ম্যাটার। ইন্ট্রিনজিক প্রপার্টি লাইক মাস। মাস যেমন একটা প্রপার্টি থাকলেই তার মাস থাকবে, তেমন একটা প্রপার্টি থাকলেই তার চার্জ থাকবে। ইন্ট্রিনজিক প্রপার্টি প্রথম কথা। এই চার্জটা আসছে কোথা থেকে? এখন আমরা মোটামুটি জানি রাদারফোর্ডের পর থেকে যে কোনো একটা পার্টিকেল অ্যাটম নিয়ে তৈরি হয়। অ্যাটমের ভেতরে থাকে কি নিউক্লিয়াস, যেটা পজিটিভলি চার্জ, তার বাইরে থাকে ইলেকট্রন, যেটা নেগেটিভলি চার্জ। ইলেকট্রন এখন আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। এইখান থেকে মূলত আমাদের এই চার্জের বিষয়টা আসছে, যে কোনো বডি চার্জ হচ্ছে, সেগুলো আমরা পরে দেখবো, সবই এখান থেকে হচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে বেসিক ব্যাপার, যে কোনো পার্টিকেলের একটা অ্যাটম থাকছে, সে অ্যাটমের ভেতরে চার্জ থাকছে, সেই চার্জই হচ্ছে আমাদের এই চার্জ বা ইলেকট্রিফিকেশনের আসল কারণ। চার্জ মোটামুটি দুরকম, একটা টাইপ হচ্ছে পজিটিভ চার্জ, একটা টাইপ হচ্ছে নেগেটিভ চার্জ। মানে এটা বিজ্ঞানীরা নাম দিলেন, দুটো ডিফারেন্ট টাইপ ওনারা পেয়েছিলেন, এবং ওনারা এটাও দেখলেন যে সেই ডিফারেন্ট টাইপের চার্জগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে আসি, তাহলে আমরা যেটা পাই সেটা একটা নিউট্রাল জিনিস পাই, সেটা তখন তার চার্জলেস হয়ে যায়, তখন জিরো চার্জ হয়ে যায়। তো জিরো কিসের হয়? আমরা অ্যালজেব্রা থেকে শিখেছি প্লাস আর মাইনাসকে অ্যাড করলে জিরো হয়। তাই জন্য বিজ্ঞানীরা ধরে নিলেন এক কাজ করা যাক, চার্জগুলোকে নাম দেওয়া যাক পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে। সো চার্জ হয়ে গেল পজিটিভ নেগেটিভ, যার মধ্যে নেগেটিভ চার্জ বলতে আমি ইলেকট্রনকে বুঝি, পজিটিভ চার্জ বলতে আমরা প্রোটনকে বুঝি, ঠিক আছে। এখনও পর্যন্ত আমরা এটাকেও জানলেই চলবে। আর কি জানা গেল? আর জানা গেল যে সিমিলার চার্জ তারা রিপেল করছে, দুজনকে রিপেল করছে। সে দুটো পজিটিভ হলেও তাই, পজিটিভ হলেও রিপেল করছে, নেগেটিভ হলেও রিপেল করছে। চার্জেস রিপেল। 5 আর কি না, যদি চার্জকে আমরা লাইটের ভেলোসিটিতেও মুভ করাই, বা একটা রেফারেন্স ফ্রেম থেকে অন্য রেফারেন্স ফ্রেমে নিয়ে যাই, তাহলেও চার্জের কোনো চেঞ্জ হয় না। এটাকে বলা হচ্ছে চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট। এখন এটা নিয়ে কথা বলতে গেলে অনেকটা কথা বলতে হবে, আমি শুধু এটুকু বলে রাখি যে এটুকু মাথায় রাখো যে চার্জের ওপরে রিলেটিভিস্টিক কোনো এফেক্ট নেই। রিলেটিভিস্টিক এফেক্ট কার উপর আছে? লেন্থের উপর আছে, টাইমের উপর আছে, অনেক প্রপার্টির উপরই আছে। সেটা কি না, যখন কোনো একটা পার্টিকেল, যখন কোনো একটা বডি, সেটা যদি এমন স্পিডে মুভ করে যে স্পিডটা লাইটের স্পিডের কাছাকাছি, ভেরি মাচ কম্পেয়ারেবল টু দ্য স্পিড অফ লাইট, তাহলে তার মধ্যে যে বেসিক প্রপার্টিসগুলো আমরা দেখে থাকি, সেই বেসিক প্রপার্টিসে বেশ কিছু চেঞ্জেস হয়ে যায়, বেশ কিছু মডিফিকেশান হয়ে যায়। এইটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। এটা আমাদেরকে আইনস্টাইন প্রথম বলেন। এটা একটা খুব বিপুল একটা জায়গা ফিজিক্সের, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, অসম্ভব মজার একটা জায়গা, ঠিক আছে। তো সেরকম যখন কাজে এখন যা কিছু হয় সব কিছু টেস্ট করে দেখে নেওয়া হয় যে এই রিলেটিভিস্টিক কোনো চেঞ্জ হবে কিনা, এটাকে যদি মুভ করানো যায় তাহলে কী কী চেঞ্জ হয়ে যেতে পারে। তো চার্জ এর কোনো চেঞ্জ এরকম দেখা যাচ্ছে না। সো চার্জ ইজ কল্ড ইনভ্যারিয়েন্ট। তো চার্জ হলো ইনভ্যারিয়েন্ট, চার্জ হলো ইন্ট্রিনজিক প্রপার্টি। চার্জ দুরকম, পজিটিভ আর নেগেটিভ, এবং এটা দেখা গেছে যে সিমিলার চার্জ রিপেল করে আর অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। আপাতত এখনও পর্যন্ত এটুকু আমাদের জানলেই চলবে। আচ্ছা, এবার যে চার্জ নিয়ে যে কথা হচ্ছে, এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স, কোন চার্জটা দায়ী? মূলত আমাদের প্রথম যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে অ্যাট্রাকশন অন
রাবিং। আমরা জাস্ট এই বিষয়গুলোকে একটু এই চার্জের রেসপেক্টে বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরো এ একটা বডি, বি একটা বডি, এদের মধ্যে রাবিং করা হচ্ছে, এদের ঘষা হচ্ছে। তার মানে কি, একটা খুব মেকানিক্যাল ফোর্স দিয়ে ওদেরকে ঘষা হচ্ছে, এদের মধ্যে ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন করানো হচ্ছে। ফ্রিকশন করানো হলে কি হবে? ফ্রিকশন করানো হলে এদের মধ্যে থেকে ফ্রি চার্জ যা কিছু আছে কোনো একটা বডি থেকে অন্য একটা বডিতে শিফট করে যাবে, একটা বডি থেকে একটা বডিতে শিফট করে যাবে। এখানে হয়তো চার্জটা লুজলি বাউন্ড ছিল, এখানে টাইটলি বাউন্ড ছিল। মানে যদি প্রশ্নটা জাগে যে এ থেকে বিতে কেন, বি থেকে এতে যেতে পারতো, দুটো মেটেরিয়াল তো ডিফারেন্ট হয়। এতে হয়তো সেই ফ্রি চার্জগুলো একটু লুজলি বাউন্ড হয়ে আছে, বিতে হয়তো টাইটলি বাউন্ড হয়ে আছে। তাহলে বি এর চার্জ বি থেকে বেরিয়ে আসতে পারলো না, এর চার্জ এ থেকে বেরিয়ে গেল। এটা হচ্ছে ওর নেচার, ওর পার্টিকেলটা, ওই মেটেরিয়ালটার নেচার। তাহলে এ থেকে জিনিসটা বিতে চলে গেল। কে গেল? গেলটা কে? অবশ্যই ইলেকট্রন গেল, ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, এ থেকে বিতে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল। তো ট্রান্সফার হলো কেন? ধাক্কি লেগে, সিম্পল মেকানিক্যাল যে ফোর্স, ফ্রিকশন, যে ধাক্কা, কলিশন, তার জন্য বেরিয়ে চলে গেল, সিম্পল। তো তাহলে এই যে হলো, তাহলে এখন কি দাঁড়ালো? এখন যেটা দাঁড়ালো, এতে হয়ে গেল, এখানে হয়ে গেল কি বলে, এক্সেস নেগেটিভ, এক্সেস ইলেকট্রন চলে গেল, আর এখানে লেস ইলেকট্রন হয়ে গেল। এখানে ইলেকট্রন কমে গেল, এখানে ইলেকট্রন বেড়ে গেল। তো অ্যাজ এ হোল এই বডিটা বলবো আমরা পজিটিভলি চার্জড হয়ে গেল, ঠিক আছে। আর এই বডিটা নেগেটিভলি চার্জড হয়ে গেল, মানে এর ভেতরে যা ইলেকট্রন তো ছিলই, কিছু এক্সেস গিয়ে পড়লো, আর এর থেকে ইলেকট্রন লেস হয়ে গেল। সো এটা লেস নেগেটিভ, সেটাকে পজিটিভ বলছি আমরা আসলে। আর এটা হয়ে গেল এক্সেস ইলেকট্রন, এক্সেস নেগেটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কী হলো? অ্যাট্রাকশান হলো। নাও কারণ আমরা জানি যে ডিফারেন্ট চার্জ রিপেল, অ্যাট্রাক্ট করে, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশান হলো, অ্যাট্রাকশান হতে পারে। সো এই জন্য রাবিংয়ের ফলে অ্যাট্রাকশান আসছে। রাবিং হচ্ছে চার্জ ট্রান্সফার হচ্ছে, কোথাও ইলেকট্রন বেড়ে যাচ্ছে, কোথাও ইলেকট্রন কমে যাচ্ছে। সো তাদের মধ্যে একটা অপোজিট চার্জের একটা নেচার তৈরি হচ্ছে, সো দে গেটস অ্যাট্রাক্টেড, ঠিক আছে। এইটা গেল। আরও একটা ঘটনা ঘটছে, এর ফলে কি হচ্ছে দেখো, যেটা ইলেকট্রন চলে গেল, আচ্ছা প্রত্যেকটা ইলেকট্রনের তো মাস আছে, প্রত্যেকটা ইলেকট্রনে খুব সামান্য হলেও মাস আছে। তো অনেকগুলো ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে এখানে কি হলো? মাস অ্যাডেড হলো, আর এখানে কি হলো? মাস সাবট্রাক্টেড হলো। এখানে মাস অ্যাডেড হলো, এখানে মাস সাবট্রাক্টেড হলো। তাহলে কি দাঁড়ালো? যে এই নেগেটিভলি চার্জড হয়ে গেল, তার মাস কিছুটা বেড়ে গেল, খুব সামান্য হলেও বেড়ে গেল। আর যে পজিটিভলি চার্জ হলো, তার খুব সামান্য হলেও মাস কমে গেল। তাহলে রাবিংয়ের ফলে অ্যাট্রাকশান যেমন হচ্ছে, রাবিংয়ের ফলে কিন্তু, রাবিংয়ের ফলে আমরা যদি একটু লিস্ট আপ করি তাহলে ভালো হয়। প্রথমে রাবিংয়ের ফলে কি হচ্ছে? নাম্বার 1 যেটা হচ্ছে চার্জ ট্রান্সফার। চার্জ ট্রান্সফার, চার্জ বলতে আমরা এখানে ইলেকট্রন বুঝছি কিন্তু, হ্যাঁ। তার ফলে কি হচ্ছে? কোথাও হয়ে যাচ্ছে এক্সেস ইলেকট্রন, কোথাও হয়ে যাচ্ছে লেস ইলেকট্রন হলো। তাহলে কি হচ্ছে? তাদের মধ্যে অ্যাট্রাকশান তৈরি হচ্ছে। আর লাস্ট কি হচ্ছে? মাস ডিফারেন্স হয়ে যাচ্ছে, মাস একজনের হয়ে যাচ্ছে ইনক্রিজড। কার হচ্ছে? যার ইনক্রিজড, যার এক্সেস ইলেকট্রন হচ্ছে, আর মাস হয়ে যাচ্ছে ডিক্রিজড। কার? যার লেস ইলেকট্রন হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে রাবিংয়ের ফলে হলো। আবার এমনও দেখা গেছে যে রাবিং হচ্ছে না, রাবিং করা হচ্ছে না, কিন্তু এই রকম কিছু হচ্ছে আর কি। এরকমও দেখা গেছে যে এটা একটা ইলেকট্রিফাইড বডি, ধরা যাক পজিটিভলি চার্জ হয়ে গেছে কোনোভাবে, আমরা যেভাবে রাবিং করে ধরে পজিটিভলি চার্জ করেছি, তার কাছে একটা আনচার্জ বডিকে আনা হচ্ছে, কাছে, মনে রাখবে ফাঁক আছে কিন্তু, আনচার্জ বডিকে আনা হচ্ছে, এটা পজিটিভলি চার্জড। দেখা যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট এদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশান কাজ করছে। ঠিক আছে,
ইনস্পাইট অফ নো টাচ, কোনো কানেকশান নেই, তা সত্ত্বেও তাদের মধ্যে অ্যাট্রাকশান জেনারেট করছে। এই ঘটনাটার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান, ঠিক আছে, ইন্ডাকশান এফেক্ট। চার্জ কোনো রকম কানেক্ট না হয়েও একটা আনচার্জ বডি কী করে অ্যাট্রাকশান হতে পারে। দেখ, যখন আমি এই বডিটা কাছাকাছি এনেছি, এটা পজিটিভলি চার্জড। এটা আনচার্জড মানে কি? আনচার্জ মানে এর মধ্যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ ইকুয়ালি আছে। চার্জ তো বটেই, বাট এক্সেস কোনো চার্জ নেই। এবার এ কী করছে, এ অ্যাট্রাকশান করে, যেহেতু অপোজিট চার্জকে সে অ্যাট্রাক্ট করে আর সিমিলার চার্জকে সে রিপেল করে, সে কী করলো, সিমিলার চার্জগুলোকে ঠেলে ওদিকে সরিয়ে দিল, বা রাদার অপোজিট চার্জকে অ্যাট্রাক্ট করে নিয়ে চলে এলো। ঠিক আছে, এটা অনেক মেকানিজম থাকে, সহজে বোঝো আর কি। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যেই রকম দাঁড়াচ্ছে, তাহলে এর অ্যাট্রাকশান আর এর রিপালশানের মধ্যে অ্যাট্রাকশানটা হয়ে যাচ্ছে পাওয়ারফুল, মোর পাওয়ারফুল। কেন? কারণ রিপালশান তো দূরে, যাদের রিপালশান হচ্ছে তারা দূরে, যাদের অ্যাট্রাকশান তারা অনেক কাছে, তাহলে এদের অ্যাট্রাকশানটাই ডমিনেটিং হয়ে যাচ্ছে। তো এই নেগেটিভটার জন্য এ অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে। ঠিক আছে, অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড ইন্ডাকশান। আর এই যে চার্জটা এরকম হয়ে গেল, তখন এই চার্জ, এটাকে বলছে ইনডিউসড চার্জ। আসলে ওটা এক্সেস কোনো চার্জ না, ওটা ইনডিউসড চার্জ। তো এই চার্জগুলোর তখন নাম হয়ে গেল ইনডিউসড চার্জ। এই পজিটিভ বা এই নেগেটিভ যে চার্জই হোক না কেন, তার নাম হলো ইনডিউসড চার্জ। তার মধ্যে আবার এটাতে গেল ইনডিউসড চার্জ। এবার ধরো আমি এটাকে আরেকটু এগোচ্ছি, যে এই যে ভাগ হলো অপোজিট, এটা যদি নেগেটিভ হতো তাহলে এটা পজিটিভ হয়ে যেত। ঠিক আছে, আর কিছুই নয়। এটা মানে মোট কথা, এখানে হবে অপোজিট চার্জ, এখানে হবে সিমিলার চার্জ। এবার যে এখানে থাকবে তার অপোজিট, তার সিমিলার। এইবারে যদি আমরা একটা তার দিয়ে মাটির সঙ্গে কোনোভাবে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিতে পারি, তাহলে দেখা যায় যে এই যে চার্জটা সোজা মাটিতে চলে যায়। কিন্তু এটা যায় না, এই পার্টটা যায় না, এই পার্টটা চলে যায়। কেন? এই পার্টটা এর অ্যাট্রাকশানে থেকে যায় আর এই পার্টটা বেরিয়ে যায়, যেহেতু এর লুজ, একে রিপালশান, তাই দূরে। তো এই চার্জকে তখন বলা হয় বাউন্ড চার্জ। এই চার্জকে বলা হয় বাউন্ড চার্জ। আর যেহেতু এই চার্জটা বেরিয়ে যেতে পারে, এই চার্জকে বলা হয় ফ্রি চার্জ। ঠিক আছে, সো ইনডিউসড চার্জের মধ্যে আবার যেটা নিয়ারেস্ট থাকবে অপোজিট চার্জ, সেটা হবে বাউন্ড চার্জ, যেটা ওদিকে থাকবে সেটা হবে ফ্রি চার্জ। তো এইভাবে আমরা ইন্ডাকশান এফেক্টও পেতে পারি, ইন্ডাকশান এফেক্টও দেখা যায়। তোমরা দেখেও থাকবে, তোমরা যদি ম্যাগনেটকে একটা লোহার টুকরোর কাছে নিয়ে যাও, কাছাকাছি অবধি নিয়ে গেলেই লোহার টুকরোটা অ্যাট্রাক্টেড হয়ে যায়। লোহাটা ম্যাগনেট নয়, ওটা একটা ইন্ডাকশান, ওটাকে বলে ম্যাগনেটিক ইন্ডাকশান। তা আমি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশানও সেম। চিরুনি, শুকনো চুল চিরুনি দিয়ে আঁচড়ানোর পর কাগজের টুকরোর কাছাকাছি নিয়ে গেলেই টুকরোগুলো অ্যাট্রাক্টেড হয়ে যায়। টুকরোগুলো চার্জ নয়, চিরুনিটা চার্জ। ওই ইন্ডাকশান এফেক্টে অ্যাট্রাকশানটা হয়ে যায়। সো আগে ইন্ডাকশান, তারপরে অ্যাট্রাকশান, আগে রাবিং, তারপরে অ্যাট্রাকশান। ঠিক আছে, অ্যাট্রাকশানটা পরে আসছে। তাহলে দেখো, যদি তোমার কাছে দুটো পেয়ার থাকে, এরকম ধরো পেয়ার আছে, এই একটা বডি আছে এ আর একটা বডি আছে বি, আবার একটা বডি আছে এ, একটা বডি আছে সি, আর আরেকটা বডি আছে এ, আরেকটা বডি আছে ডি। এবং তিনটে বডি তোমার, তিনটে পেয়ার করা আছে, সবই এর সঙ্গে। এটা অবশ্যই চার্জড, ইউ নো দ্যাট। তোমাকে বলা হয়েছে এটা চার্জড, সাপোজ পজিটিভলি চার্জড। এবার দেখা যাচ্ছে এখানে অ্যাট্রাকশান হচ্ছে, এখানে অ্যাট্রাকশান হচ্ছে, এখানে রিপালশান হচ্ছে। আচ্ছা, এই কাছাকাছি আনার ফলে এই তিনটে অবজারভেশন আমি কি বলতে পারি? এখানে অ্যাট্রাকশান হচ্ছে মানে এটা চার্জড অথবা এটা আনচার্জড। কেন? চার্জ হলে তো অপোজিটলি চার্জ যদি হয় তো অ্যাট্রাকশান তো হবে, ঠিক আছে, কিন্তু আনচার্জড হলেও তো অ্যাট্রাকশান হবে। কেন? ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান। এটাও ঠিক তাই, চার্জড অথবা আনচার্জ, দুটোর যে কোনো একটাই হতে পারে, দুটোর যে কোনো একটাই হতে পারে। কারণ আনচার্জ হলেও ইন্ডাকশানের জন্য অ্যাট্রাকশান হবে, কিন্তু রিপালশান হচ্ছে এখানে।
তো রিপালশান হচ্ছে মানে ডেফিনেটলি এটা প্লাস ছাড়া আর কিছু হতেই পারে না, কারণ তাহলে আমি বলছি এটা অবশ্যই চার্জড। আমি একদম সোজাসুজি বলতে পারছি যে এটা চার্জড, সিমিলারলি চার্জড মানে চার্জড। আনলেস ইট ইজ চার্জড ইট ক্যানট বি গেট রিপেলড। রিপালশান হচ্ছে মানে এর চার্জ আছেই। তাহলে রিপালশান কোনো একটা বডি চার্জ না আনচার্জড, এই দুটো জায়গায় কিন্তু তুমি ক্লিয়ারলি বলতে পারছো না। অর্থাৎ অ্যাট্রাকশান কিন্তু প্রপার টেস্ট নয় কোনো একটা বডি চার্জ কিনা বোঝার জন্য। আনচার্জ হলেও ডিউ টু ইন্ডাকশন এফেক্ট তারা কিন্তু অ্যাট্রাক্টেড হতে পারে। বাট রিপালশান যদি হয়, রিপালশান মানে অবভিয়াসলি সে বডিটা চার্জড, সিমিলারলি চার্জড। ওকে, সো আমরা বলবো রিপালশান ইজ বেটার টেস্ট অফ বিং ইলেকট্রিফাইড বা ইলেকট্রিফিকেশন দ্যান অ্যাট্রাকশান। ঠিক আছে, এটা অবশ্যই বলতে পারবো। তাহলে আমরা মোটামুটি চার্জ সম্বন্ধেগুলো দেখলাম। আরও একটা জিনিস চার্জের খুব ইম্পর্ট্যান্ট আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? সেটা হচ্ছে এটা দেখা গেছে ইউজুয়াল যা যা এক্সপেরিমেন্ট করা হয় তাতে দেখা গেছে যে কোনো চার্জ, আমরা নেচারে যে সমস্ত চার্জ নিয়ে ডিল করি, যে কোনো চার্জ সেটা ইদার পজিটিভ অর নেগেটিভ এনই এইভাবে এক্সপ্রেস করা যায়। মানে এনটা কি? এনটা হচ্ছে একটা ইন্টিজার। আচ্ছা আপাতত এটা বাদ দাও, শুধু এনই হিসেবে লিখছি, ইন্টিজার। ঠিক আছে, ইটা কি? 1 ইলেকট্রন। তাহলে আমি এই ইকুয়েশনটাকে কিভাবে বলতে পারছি? বলতে পারছি কিউ অর এনি চার্জ which is equal to integer multiple of ইলেকট্রনিক চার্জ। একটা ইলেকট্রনের চার্জের ইন্টিজার মাল্টিপল হচ্ছে যে কোনো চার্জ। অর্থাৎ যদি এন এর ভ্যালু কি হতে পারে, মিনিমাম ভ্যালু কি হতে পারে, একটা ইন্টিজার, ওর এন এর ভ্যালু মিনিমাম হতে পারে, যদি চার্জ হতে হয় সো মিনিমাম ভ্যালু হতে পারে 1। তাহলে একটা প্রকৃতিতে নেচারে যত রকমের চার্জ নিয়ে আমরা কাজ করছি তার মিনিমাম ভ্যালু হতে পারে একটা ইলেকট্রনিক চার্জ। এটাই তো বলা হচ্ছে, মিনিমাম ভ্যালু হতে পারে একটা ইলেকট্রনিক চার্জ। কিউ মিনিমাম হতে পারে একটা ইলেকট্রনিক চার্জ। ঠিক আছে, কিউ অফ ই, সেটা কত বলছি আমি, হতে পারে। আদার যত চার্জ আমরা দেখছি সবই হচ্ছে এই একটা ইলেকট্রনিক চার্জের মাল্টিপল, ইন্টিজার মাল্টিপল। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ইলেকট্রনিক চার্জ ইজ দি মিনিমাম ইউনিট। একটা এর থেকে কম চার্জ আমরা পাবো না কোথাও। আর যত রকমের চার্জ দেখছি ওই একটা ইলেকট্রনিক চার্জেরই ইন্টিজার মাল্টিপল হতে হবে। ঠিক আছে, এটা হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। হ্যাঁ, এবার এখানে কিছু কথা আছে এখন না, আমি এটা জাস্ট এক্সট্রা বলে রাখছি, এটা খুব প্রয়োজন নেই। মোটামুটি 1960 এই সময় একজন সায়েন্টিস্ট, আমেরিকান সায়েন্টিস্ট মারে, নামটা ছিল মারে গালম্যান, এরকম নাম ছিল, আমেরিকান সায়েন্টিস্ট। উনি একটা নতুন ধরনের পার্টিকেলের নাম বললেন, তার নাম কোয়ার্ক। এটার জন্য নোবেল পেয়েছিলেন উনি। কোয়ার্ক বলেন, কোয়ার্ক হচ্ছে এমন পার্টিকেল, চার্জ পার্টিকেল, যাদেরকে দিয়ে ইলেকট্রন প্রোটন তৈরি। ঠিক আছে, মানে ইলেকট্রন প্রোটন যে আমরা মিনিমাম ইউনিট ধরছিলাম নয়, আরও কম আছে, তারা এরা। এবং দুরকম কোয়ার্ক উনি বললেন, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে আপ। আচ্ছা, আপটাকে উপরে লিখি, দেখতে ভালো লাগবে। একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। এই দু রকমের কোয়ার্ক আছে উনি বললেন। আপ কোয়ার্কের ভ্যালু হচ্ছে +2/3 অফ ইলেকট্রনিক চার্জ, ডাউন কোয়ার্কের চার্জের ভ্যালু হচ্ছে -1/3 অফ ইলেকট্রনিক চার্জ। দেখো এটা কিন্তু ভেঙে গেল, ফ্র্যাকশন হয়ে গেল, এবং এটা প্রুফ হয়েছে, এটা আছে। এইভাবেই একটা প্রোটন এবং একটি ইলেকট্রন, সব চার্জ বডি এদেরকে দিয়ে তৈরি হয়েছে। তাহলে তোমরা বলতে পারো, এটা এইটুকু জানো তাহলেই হবে, কোয়ার্ক বলে একটি ব্যাপার আছে, আপ ডাউন এদেরকে দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি তাহলে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ তাহলে মিথ্যা হয়ে গেল?
তাহলে তো আমি ইলেকট্রনের পাচ্ছি না। হ্যাঁ, না, মিথ্যা হয়নি। তখনও আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জটা বলতেই পারবো। তখন আমরা বলবো -1/3 অফ ইলেকট্রন, এইটা হবে একটা ইউনিট, তার সঙ্গে কোনো একটা ইন্টিজার মাল্টিপলে একটা চার্জ পাবো। কোয়ান্টাইজেশন অফ চার্জটা থেকেই যাবে, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রনিক চার্জ নাও থাকতে পারে, কোয়ান্টাইজেশন অফ চার্জ থাকবে। এটাকেই তখন আমরা ইউনিট ধরে নেবো। আমরা যদি কোয়ার্ক মডেল নিয়ে কথা বলছি না, পড়ছি না, আমাদের পড়াশোনার মধ্যে নেই। যখন ওটা নিয়ে কথা বলা হবে, যখন কোয়ার্ক মডেলে পড়াশোনা করতে হয়, তাহলে এটাকে ইউনিট ধরা হবে, তার ইন্টিজার মাল্টিপল হবে একটা চার্জ। ঠিক আছে? সো কোয়ান্টাইজেশন অফ চার্জ একটা কনসেপ্ট, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, তার মানে আমরা দেখলাম চার্জের ফলে কী কী ঘটে, চার্জের জন্য আমাদের কী কী হয়। আচ্ছা, আবার দেখো, ধরো একটা গ্লাস রড আর একটা সিল্ক যদি রাব করা হয়, ঘষা হয়, তাহলে দেখা যায় গ্লাস রডটা পজিটিভলি চার্জ হয়ে গেছে আর সিল্কটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, এটা দেখা যায়। এবার এই গ্লাস রড আর সিল্কটাকে রাব না করে যদি একজনকে আরেকজনের সঙ্গে মুড়ে দেওয়া হয়, মুড়ে দেওয়ার পর যদি দেখা যায়, তখন না গ্লাস রডে কোনো চার্জ থাকে, না সিল্কের কাপড়ে কোনো চার্জ থাকেই না। ঠিক তো? তাহলে আমি যদি গ্লাস রড আর সিল্ক এই দুটোকে একটা সিস্টেম বলে ভাবি, এটা একটা সিস্টেম, এদেরকে নিয়ে একটা সিস্টেম ভাবছি, তাহলে এদের মধ্যেই চার্জ ট্রান্সফার হয়েছিল, চার্জ ট্রান্সফার হয়ে এ পজিটিভ হয়ে গিয়েছিল, এ নেগেটিভ হয়ে গিয়েছিল, তাই তো? মানে এখানে কমে গেছিলো, এখানে বেড়ে গেছিলো, যা ছিল এদের মধ্যেই ছিল। আবার যখন এদেরকে একসঙ্গে আনলাম, আবার সেগুলো ঠিকঠাক হয়ে গিয়ে আবার একই জায়গায় চলে এলো। অর্থাৎ এই মানে এই যে এদের যে টোটাল চার্জ সেইটা কিন্তু ঠিকই থাকে, সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, ঠিক যতটা ভাগ হয়েছিল আবার ততটা আগের জায়গায় ফিরে এলো। তার মানে একটা আইসোলেটেড সিস্টেমের টোটাল চার্জ একই থাকে, কখনো চেঞ্জ হয় না, ফিক্সড, কনস্ট্যান্ট। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটার নাম হলো কনজারভেশন অফ চার্জ। অর্থাৎ চার্জের কনজারভেশন হয়, যেমন মাসের এনার্জির কনজারভেশন হয়, চার্জেরও কনজারভেশন হয়। এটা চার্জের আরেকটা প্রপার্টি, চার্জের কনজারভেশন দেখা যায়। সেই চার্জের কনজারভেশনের সূত্রটা কি, সূত্রটা বা বক্তব্যটা কি, স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে দ্য টোটাল চার্জ অর দ্য নেট চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে? সেটা কখনো চেঞ্জ করে না, আইসোলেটেড সিস্টেম, মনে রাখতে হবে। বাইরে থেকে কোনো সাপ্লাই করছে না কেউ, তাহলে তো কী করে হিসেব হবে? যেমন মাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম, বা এনার্জির ক্ষেত্রে, যে মানে একটা সিস্টেম ওর সময় যখন কোনো কনজারভেশন নিয়ে কথা বলা হবে, তখন একটা আইসোলেট করে নেওয়া হবে সিস্টেমটাকে, নিয়ে দেখা হবে তার মধ্যে কী চেঞ্জ হচ্ছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ না করলে। সো এক্সটার্নাল বিষয়টাকে বাদ দেওয়া হচ্ছে, তবে দেখা যাবে যে ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম সেম থাকবে। সেরকমই এদের ইনিশিয়াল টোটাল চার্জ, ফাইনাল টোটাল চার্জ সেম থাকছে, কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাকে বলা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। তাহলে কনজারভেশনও হওয়া সম্ভব, তাহলে চার্জের কনজারভেশনও হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ধরো যেটা বলছি, এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি, ইলেকট্রোস্ট্যাটিক্স যে নিয়ে পড়ছি, সেখানে ধরে নেওয়া হচ্ছে যে চার্জ এমন একটা বডিকে চার্জ করা হচ্ছে যে সেই বডি থেকে চার্জটা অন্য কোথাও যাচ্ছে না, ওয়েদার ইট ইজ পজিটিভলি চার্জ অর ইট ইজ নেগেটিভলি চার্জ, যাই হোক না কেন সেটা ওই বডি ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না। এখন এইটা দুরকম হতে পারে, হয় সেটা নন কন্ডাক্টর হতে পারে, যেমন কাঠ, কাপড়, কাগজ, অথবা সেটা কন্ডাক্টর হতে পারে, যেমন মেটালস, একটা মেটাল বল, তাকেও তো ঘষে ঘষে করা যেতে পারে, ঘষার পর সে চার্জ হয়ে গেল, সে একটা কন্ডাক্টরও চার্জ হতে পারে। তো কন্ডাক্টর যদি চার্জড হয়, তার যা প্রপার্টি বা তার মধ্যে যা যা ঘটনা ঘটে, একটা নন কন্ডাক্টর যদি চার্জ হয় তার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট। তা কন্ডাক্টরটা একটু কথা বলা যাক। কন্ডাক্টর যখন চার্জ হয়, এটা দেখা গেছে হোয়েন এভার কন্ডাক্টর ইজ চার্জড, তখন ভেতরে কোনো চার্জ থাকবে না কন্ডাক্টরের ভেতরে, সেটা সে কন্ডাক্টরটা সলিড হোক কি হলো হোক
যাই হোক, ফাঁপা কি সলিড আমরা দেখব না, থাকে না, সব চার্জ তুলে চলে আসে তার সারফেসে, একদম আউটার সারফেসে সমস্ত চার্জ চলে আসে, ভেতরে কোনো চার্জ থাকে না। এটা দেখা গেছে, এটাকে বলা হয় স্কিন এফেক্ট। তাহলে ইন চার্জেস reside on the surface of a conductor, on the surface no charge resides inside the conductor, inside the conductor no charge, এটা মনে রাখতে হবে, ভেতরে থাকে না, সব চার্জ সারফেসে থাকে। তাহলে এবার আমি যেমন সুন্দর একটা গোল এঁকেছি, সব 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 কন্ডাক্টর তো গোল হবে না, নানান রকম হতে পারে, শেপের হতে পারে। তাহলেই যখন চার্জগুলো সারফেসে চলে আসছে, তারপরে একটা প্রশ্ন চলে আসে যে সেই চার্জগুলো সারফেসের উপরে কিভাবে থাকে, সারফেসের উপরে তারা কিভাবে থাকে, তারা কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে থাকে সারফেসের উপর চারপাশে, কিভাবে থাকে, সেটা এখন আমরা দেখব। আমরা এখন তারা দেখতে চাইছি আসলে যে সারফেসের উপরে কিভাবে কোথায় ডিস্ট্রিবিউশনটা হয়, মানে উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর দিস সারফেস চার্জ ডেনসিটি, এটা একটা টার্ম প্রয়োজন পড়ে, সারফেস চার্জ ডেনসিটি। কি দেখা যাক সারফেস চার্জ ডেনসিটি বলতে কি বোঝাচ্ছে। সারফেস চার্জ ডেনসিটিকে সিগমা, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয় সারফেস চার্জ ডেনসিটি। তার মানে হচ্ছে নেট চার্জ অন ইউনিট, মনে রাখতে হবে ইউনিট সারফেস এরিয়া, নেট চার্জ অন ইউনিট সারফেস এরিয়া অফ আ কন্ডাক্টর, সেইটাকে ডিফাইন করা বলা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তার মানে যদি একটা কন্ডাক্টর থাকে যার সারফেস এরিয়া যদি এ হয়, তার মধ্যে যদি চার্জ থাকে কিউ, তাহলে তার সারফেস চার্জ ডেনসিটি হবে কিউ বাই এ, চার্জ বাই টোটাল সারফেস এরিয়া। তাহলে এটা কি দিচ্ছে, এটা দিচ্ছে চার্জ পার ইউনিট সারফেস এরিয়া। তাহলে এর ইউনিট কি হবে, চার্জের ইউনিট কি কুলম, আর সারফেস এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার। তাহলে এই সারফেস চার্জ ডেনসিটির ইউনিট কি হয়ে গেল, কুলম পার মিটার স্কোয়ার, ঠিক আছে, কুলম পার মিটার স্কোয়ার সারফেস চার্জ ডেনসিটির ইউনিট হল। তাহলে সারফেস চার্জ ডেনসিটি কীরকম, ব্যাপারটা কি দেখা যায় দেখো, দেখা গেছে এটা চার্জের নেচার, এটাও চার্জের নেচার, যে মোর দি রেডিয়াস অফ কার্ভেচার more the accumulation of charge, তার মানে more the surface charge density, যত বেশি রেডিয়াস অফ কার্ভেচার, এই কথাটার মানেটা কি, মানে যে ধরো এই আমি একটা এটা আঁকলাম আর এটা আঁকলাম, এই দুটো সারফেসের মধ্যে কার কার্ভেচার বেশি, কার বেশি, সরি ভুল বলেছি আমি, মোর না, লেস দি রেডিয়াস অফ কার্ভেচার। দেখো এটাকে যদি আমি করি তাহলে অনেকটা বড়, এর অনেকটা ছোট, তা রেডিয়াস অফ কার্ভেচার যার যত ছোট, মানে যেটা যত পয়েন্টেড, যেখানে যত বেশি পয়েন্টেড কোনো একটা কন্ডাক্টরের সারফেসে, সেখানে তত বেশি চার্জ অ্যাকুমুলেট করে গিয়ে জমা হয়, এটা নেচার। এবার দেখো তোমার ছোট সারফেস হয়ে গেল, পয়েন্টেড মানে ছোট সারফেস হয়ে গেল, সেখানে যদি বেশি করে চার্জ যায়, সিগমা কি রেখেছি কিউ বাই এ। এবার এটা যদি স্মল হয়ে যায় আর এখানে যদি অনেক লার্জ অ্যামাউন্ট অফ চার্জ গিয়ে জমা হয়, তাহলে সিগমার ভ্যালু কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বিগার হয়ে যাচ্ছে। তার মানে কি, কোনো একটা কন্ডাক্টরে যত ছুচালো অংশ, যত পয়েন্টেড হেড, সেখানে বেশি বেশি চার্জ যাবে,
সেখানে তত সারফেস চার্জ ডেনসিটি বেশি বেশি হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি, এটা জাস্ট বোঝাবার জন্য বলছি, ধরো আমার কাছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর রয়েছে, একটা এরকম স্কোয়ার শেপের কন্ডাক্টর রয়েছে, আর একটা কোন হেডের কন্ডাক্টর রয়েছে। আচ্ছা এটা বাদ দাও, এটা এরকম ধরো, এরকম রয়েছে, এরকম তিনটে কন্ডাক্টর রয়েছে যাদের উপরে চার্জ। তাহলে কোথায় চার্জের অ্যাকুমুলেশন কীরকম হবে? দেখো একটা স্ফিয়ার যার সব জায়গাতেই কোনো পয়েন্টেড নয়, তাহলে যেমনই হবে চার্জ সব জায়গায় ইকুয়ালি আমি এই যে এইটা আঁকছি, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ, সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। কিন্তু এখানে কি হবে, এইখানে দেখা যাবে যে এই 4টে পয়েন্ট হেডে এদের চার্জ বেশি বেশি করে জমা হবে, আর বাকিগুলোতে কম থাকবে। বাকি যে প্লেন সারফেস সেখানে চার্জ কম থাকবে। তাহলে অ্যাকুমুলেশনটা 4টে পয়েন্ট হেডে বেশি বেশি করে হবে। আবার যদি আমরা এখানে আসি, দেখব এই দুই ধারে চার্জ কম থাকবে। এটা যেহেতু পয়েন্টেড, এখানে চার্জ অনেক বেশি জমে যাবে। এটা এর চেয়ে বেশি পয়েন্টেড, এই প্লেন সারফেসগুলোর থেকে তো বেশি পয়েন্টেড। এখানে কি হবে, এখানে আরেকটু বেশি হয়তো থাকবে, আরেকটু হয়তো বেশি থাকবে, এরকম থাকবে। অর্থাৎ এটা একদম স্ট্রেট, তাহলে এখানে সব থেকে কম, এইটা তার থেকে কার্ভেচার বেশি, তাহলে অনেকটা বেশি। এটা কার্ভেচার সব থেকে বেশি, সব থেকে পয়েন্টেড, এখানে সব থেকে বেশি থাকবে, এখানেও তাই, বুঝতেই পারছো। তাহলে এইভাবে চার্জগুলো কন্ডাক্টরের ওপর ডিস্ট্রিবিউটেড হয়, এইভাবে হয়। হ্যাঁ, তো সারফেস চার্জ ডেনসিটির ওপরে অনেক প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে, ধরো বললো যে দুটি স্ফিয়ার যাদের রেডিয়াস এর রেশিও 1:2, যাদের রেডিয়াসের রেশিও 1:2, ঠিক আছে, সেম চার্জ দুটো স্ফিয়ারকেই দেওয়া হলো। এর সারফেস চার্জ ডেনসিটি σ1, এর সারফেস চার্জ ডেনসিটি σ2। σ1 আর σ2 এর রেশিও কী হবে, এরকম কোশ্চেন হয়তো করলো। হোয়াট উইল বি দি রেশিও অফ σ1 অ্যান্ড σ2? ঠিক আছে, তো σ1 কত হবে, Q/4πr²। σ2 কি হবে, Q/4πr/2²। ঠিক আছে, দ্যাট মিন্স Q/4πr²/4। আমি এই 4টাকে উপরে তুলে আনছি, 4Q/4πr², আমি কাটলাম না। তাহলে σ1:σ2 কত হবে, Q/4πr², 4Q/4πr²। এখন এই Q/4πr² এই পুরোটাই তো কেটে যাবে, তাহলে থাকবে অ্যান্সার 1:4। এইরকম কোশ্চেন থাকতে পারে। এভাবে আমরা দেখতে পারি যে সারফেস চার্জ ডেনসিটির উপরেও কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে চার্জের কত রকম প্রপার্টি আছে, চার্জের টাইপ, বেসিক প্রায় প্রিলিমিনারি কনসেপ্টগুলো আমরা নিলাম। সারফেস চার্জ ডেনসিটি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা আমাদের থাকলো। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান এবং কনজারভেশন অফ চার্জ, এই মোটামুটি আমরা দেখলাম, এবং আমার বিশ্বাস বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। এবং এই পুরোটাই নিয়েই আমরা, এটা তোমার বেসিক আইডিয়া, ইলেকট্রোস্ট্যাটিক্সের শুরুতেই আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু আইডিয়া আমাদের দিল, সাম নলেজ বেসড। নেক্সট যে ভিডিওতে আসবো সেই ভিডিওতে আমরা দেখবো যে এবার চার্জের মধ্যে ইন্টারাকশান কী করে হবে, চার্জগুলো কাছাকাছি আনলে তাদের মধ্যে কী ফোর্স কাজ করবে, সেখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডকে আমরা ডিফাইন করব, পোটেনশিয়াল ডিফাইন করব। পরবর্তীকালে অনেক রকম টপিক আসবে, খুব ইন্টারেস্টিং টপিক আসবে, তার থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো ডিসকাশন চলবে। সো নেক্সট ভিডিওসগুলোতে আমাদের এগুলো আসতে চলেছে। তোমরা খেয়াল রাখবে, তোমরা আমার চ্যানেলটা দেখে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করো,
যাতে তোমাদের কাছে সবসময় নোটিফিকেশানগুলো যেতে থাকে। যখনই আমি ভিডিও বানাবো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে এবং আমি পরপর ভিডিও বানাবো, তোমাদের পড়তে সুবিধা হবে। সবাইকে শেয়ারও করবে, সবাই মিলে জানতে পারবে। আর পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো।